মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদন করে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনের বিগত 13 বছর পর এবার কারামুক্ত হলেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পরপরই জনসম্মুখে সাংবাদিকদের সামনে তিনি জিজ্ঞাসা করেন বিগত 13 বছর কেন শেখ হাসিনা তাকে এই নির্যাতন বা কষ্টের ভেতরে রেখেছিলেন, এমনকি ফাঁসির কাস্টডি পর্যন্ত নির্দেশনা দিয়েছিলেন। কি অপরাধ ছিল এটিএম আজহারুলের? আসুন, এটিএম আজহারুল নিজের মুখেই আজ স্বীকার করেছেন যে 3টি অপরাধের কারণেই শেখ হাসিনা তাকে এত বড় শাস্তির সম্মুখীন করেছেন। আসুন তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদন করে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের 6টি অভিযোগের 3টিতে দোষী সাব্যস্ত করে 2014 সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ড ছিল আরও 2টি অভিযোগের পরিপ্রেক্ষিতে। কিন্তু তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল সে সম্পর্কেই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 3টিতে মৃত্যুদণ্ড, 2টিতে কারাদণ্ড এবং 1টিতে খালাস পান। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল 1971 সালের মার্চ-এপ্রিল মাসে ইসলামী ছাত্র সংঘের রংপুর ইউনিটের সভাপতি হিসাবে তিনি পাকিস্তানি সেনাবাহিনী ও জামায়াতে ইসলামীর সদস্যদের সহযোগিতায় রংপুর থেকে 11 জন সাধারণ নাগরিককে অপহরণ করেন। সেনানিবাসে এই অপহৃত নাগরিকদেরকে 7 দিন ধরে নির্যাতন করা হয় এবং শেষ পর্যন্ত দখিগঞ্জ শ্মশানে তাদেরকে হত্যা করা হয়। এই অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারুল ইসলামের বিরুদ্ধে। তবে এই মামলা থেকে তিনি খালাস পান। আদালত তার রায়ে বলেছিলেন রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর পরের অভিযোগটি ছিল 1971 সালের 16 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ও জামাত সদস্যদের সঙ্গে মিলে আজহারুল ইসলাম মুকসেদপুর গ্রামে আক্রমণ চালান। তারা বাড়িঘর লুটপাট চালায়, অগ্নিসংযোগ করে এবং অসংখ্য নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের এই ঘটনায় আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বলা হয় অপরাধ সংগঠনে সক্রিয়ভাবে সহায়তা ও উস্কানি দিয়েছিলেন তিনি এবং এই জন্য তার মৃত্যুদণ্ড হয়। তৃতীয় অভিযোগটি ছিল 1971 সালের 17 এপ্রিল আজহারুল ইসলাম রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে পরিকল্পিত হামলায় অংশ নেন। এতে তিনি প্রায় 1200 জনকে হত্যা করেন। গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের এই ঘটনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের অধীনে দোষী সাব্যস্ত হন আজহারুল ইসলাম এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ 1971 সালের 30 এপ্রিল আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে 4 জন হিন্দু অধ্যাপক ও 1 জন অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করে হত্যা করেন। গণহত্যা, অপহরণ ও হত্যার সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং তিনি অপহরণ ও হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন উল্লেখ করে আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পঞ্চম অভিযোগ 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি তার নেতৃত্বে রংপুর টাউন হলে বেশ কয়েকজনকে অপহরণ করে আটকে রাখেন এবং টাউন হলটি তখন ব্যবহার হতো ধর্ষণ ক্যাম্প হিসেবে। অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগটি ছিল 1971 সালের নভেম্বর ও ডিসেম্বরে 2টি ঘটনায় তিনি এক যুবককে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য চড় দেন এবং পরে তার ভাইকে অপহরণ ও নির্যাতনের নির্দেশ দেন। নির্যাতনে ওই ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন। অপহরণ, আটক, নির্যাতনের কেবল দ্বিতীয় ঘটনা কেটে আজহারুল ইসলাম দোষী সাব্যস্ত হন এবং এই মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসব রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলাম আপিল করার পর 2019 সালে প্রথমবার তৎকালীন আপিল বেঞ্চ
এই একই রায় বহাল রাখেন, অর্থাৎ তার মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডগুলো বহাল রাখে। পরবর্তীতে গত 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করে নতুন করে আপিল করার অনুমতি দেন। সেই আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ সেই আগের রায়গুলো বাতিল করে, অর্থাৎ তার কারাদণ্ড, তার মৃত্যুদণ্ড, সেগুলো সব বাতিল করে এবং আজহারুল ইসলামকে খালাস দেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এটিএম আজহারুল এবার কারামুক্ত হয়েই আগামী নির্বাচন ও জামাতের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এবং নির্বাচনের মাঠে তিনি পুরোপুরিভাবে আবারও সময় দিবেন বলে এমনটাও মন্তব্য করেছেন। আসুন সর্বশেষ এ বিষয়ে আরও বিস্তারিত জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশ, আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি তোমাকে নির্দেশ দিয়েছেন খুব সংক্ষিপ্ত কথা বলার জন্য। আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল, ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সব আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা, দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় তাদের বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই 14-15 বছরে ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গর্ব সব শূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাকে উত্তম জায়গা দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়
যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায় করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক সমাজ শ্রদ্ধা ছাত্র দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমুদ্দিন হযরত মাওলানা দিলাওয়ার সাইদিকে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে যাওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিরের জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, করতে চাই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।